আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো ৫৮,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়ে গেল। এরপর জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইহুদিবাদী ইসরায়েল। এই লক্ষ্যেই তারা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেয়ে হঠাৎ করে ঘুমন্ত ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর বাহিনী। তবে সেই অপারেশন ব্যর্থ হয়েছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মুসলিমদের শক্তিশালী দেশ ইরাক। ইহুদিবাদী ইসরায়েলিরা এবার আর রক্ষা পাবে না। জানাবো, সিরিয়াতে তুমুল সংঘর্ষ, নিহত ৩০। সিরিয়ার দ্রুস অধ্যাসিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের কারণে অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত ১০০ জন। আজ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, খবর রয়টার্সের। এদিকে পুতিনের উপর বিরক্ত হয়ে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর সমঝোতায় ব্যর্থ হয়ে অবশেষে সেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। এবং সর্বশেষ জানাবো, সংস্কার ছাড়া নির্বাচন হবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানি না। সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হতে দেয়া হবে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে মানুষ রাস্তায় নেমেছিল। আবার সেদিকেই যদি রাষ্ট্র যায় তাহলে আমাদের এত আন্দোলন সংগ্রামের কোনো মানে হয় না। আমরা সংস্কার ছাড়াই দেশে নির্বাচন হতে দেব না বলে মন্তব্য করেছেন তিনি। আজ পিরোজপুরে এক পথসভায় এমন ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। এরপরই নড়েচড়ে বসেছে অন্যান্য প্রার্থীরা, বিশেষ করে বিএনপি। তারা মনে করেছিল খুব সহজেই তারা সংস্কারবিহীন একটি নির্বাচন করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে সংস্কারবিহীন এদেশে নির্বাচন সম্ভব না। সেই কথাই আবারও মনে করে দিল শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত ছাড়ালো ৫৮,০০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নতুন করে আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে উপত্যকাটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়ে গেল। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আজ গাজার জনবহুল বাজার ও একটি পানি সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা ৫৮,০২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রত্যক্ষ চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালায় ইহুদিবাদী
জঙ্গিবাদীরা সেখানে 10 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছে আরও অন্তত 17 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল, তখন ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা, কিন্তু কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র অন্যত্র গিয়ে আঘাত হানে। তবে এই দাবির পক্ষে কোনো স্বাধীন উৎস থেকে তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা 58,026 জন, যার মধ্যে অর্ধেকের বেশি নারী এবং শিশু। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে 1,38,500 জন। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল। রক্ষে আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে গত 13 জুন হঠাৎই ঘুমন্ত ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ে ইহুদিবাদী নেতানিয়াহু। অপারেশন রাইজিং লায়ন নামের ওই বিমান হামলার পর ইসরায়েলের বিশ্বের তাবৎ আইন রক্ষা করেনি। এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশসীমাতে ক্ষুব্ধ হয়েছে বাগদাদ। শত্রু দেশের এমন আচরণের মোক্ষম জবাব দিতে এবার ইরাক নিয়েছে কড়া ব্যবস্থা। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানে চালানো হামলা এর ব্যবস্থা নিচ্ছে ইরাক। বিশেষ করে পরমাণু স্থাপনায় চালানো হামলা আইনগত নিষিদ্ধ, কিন্তু তা লঙ্ঘন করেছে নেতানিয়াহুর বাহিনী। এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহৃত ইরাকের আকাশসীমা, কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের, কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিনা অনুমতিতে ইরাকের আকাশসীমা ব্যবহার করায় তা হজম হচ্ছে না ইরাকের। বিবিসি সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথাই বলেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি। কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শায়েস্তা করতে না পারায় ফুঁসছেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি জানান, ইসরায়েল আকাশ সীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ, কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তি নেই। এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক, কিন্তু আমেরিকার বাধার মুখে তা ভেস্তে যায়। তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্যে আছে সে কথা স্মরণ করে দিয়েছে আল সুদানি। তার ভাষায়, ইরানি শাসক গোষ্ঠীর সমর্থন অনেক বেশি, তাই সহজেই ইরানে সরকার বদলানো যাবে না। এমনকি যুদ্ধের সময় ইরানের সরকার বিরোধীরাও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল। তার এটাই ইরানের জাতীয় পরিচয়ের অংশ, জানিয়ে তারা সব সময় গর্ববোধ করে। ইহুদিবাদী ইসরায়েল ইরানিদের মধ্যে যে ফাটল ধরাতে চেয়েছিল সেটি তারা ব্যর্থ হয়েছে। সিরিয়াতে তুমুল সংঘর্ষ, নিহত 30। সিরিয়ার ড্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের কারণে অন্তত 30 জন মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 100 জন। আজ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সংঘর্ষ নিয়ন্ত্রণে তাদের বাহিনী কাজ করবে। তবে ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বেদুইন জাতির সংঘর্ষে 37 জন নিহত হয়েছে। গত এপ্রিল এবং মে থেকে ওই অঞ্চলে দ্রুজ সম্প্রদায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শুরু হয়, যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে 37 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 27 জন দ্রুজ এবং 10 জন বেদুইন রয়েছে। সিরিয়া সরকার একটি সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলা বন্ধ রেখেছে, তবে সংঘর্ষের সমাধানে ফোর্স পাঠানো হচ্ছে। সিরিয়ায় হঠাৎ করে এই ধরনের সংঘর্ষ খুবই দুর্ভাগ্যজনক, কারণ সিরিয়ায় কিছুদিন আগে একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেখানে বিগত স্বৈরাচারী সরকার সিরিয়ার আসাদ সরকার দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় অবস্থান করছে, আর এরপরই সিরিয়ায় বিভিন্ন ধ্বংসযজ্ঞ চলছে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল একে একে সিরিয়ার উপর প্রতিনিয়ত বিমান হামলা অব্যাহত রেখেছে। জানাবো, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বললেন নাহিদ ইসলাম। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে 16 বছর ক্ষমতায় টিকেছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই যা তিনি করেন নাই। গুম-খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস, এমন কোনো অপকর্ম নাই যে
ফ্যাসিস্ট সরকার করে নাই। তিনি তিনবার দেশের মানুষের ভোট কেড়ে নিয়েছিল, যার ফলে রাজপথে নেমে এসেছে মানুষ। সীমাহীন জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। দুপুরে প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, বরিশাল বিভাগীয় সমন্বয়ক ফয়সাল মাহমুদ শান্ত, জেলা যুগ্ম সমন্বয়কারী নাজবুল ইসলাম সোহাগ ও মাহবুবুল আলম নাইমসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান পথসভায় সভাপতিত্ব করেন। এর আগে শনিবার রাত 10টার দিকে এনসিপির নেতার শহরের সাইদি ফাউন্ডেশনের চিরনিদ্রায় শায়িত আল্লামা দেলার হোসেন সাইদির কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেছেন। নাহিদ আরও বলেছেন, জুলাই পদযাত্রার 13তম দিনে 13 জুলাই জাতীয় নাগরিক কমিটি এনসিপি পিরোজপুর জেলা শাখায় আয়োজন করে। দুপুর 12টায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয়। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় অংশ নেয়।